জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাভা প্রোগ্রামিংয়ের চতুর্থ অধ্যায় কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এখন আমরা ফিবোনাচি সিরিজটা ইমপ্লিমেন্ট করব। তার আগে আমরা বুঝিনি ফিবোনাচি সিরিজটা কি বা কেমন। ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি সিরিজ, তো এটাকে অনেকে ফিবোনাকিও বলে। তো দুইটাই আপনি অ্যাকসেপ্টেবল, যে আপনি ফিবোনাচিও বলতে পারেন অথবা ফিবোনাকিও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে এরকম যে 0 1 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 8 প্লাস 13 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এটা আসলে কীভাবে আসছে? এটা হচ্ছে কি, প্রথমেরটাকে আমরা F0 বলতে পারি এবং দ্বিতীয়টাকে আমরা F1 বলতে পারি, এবং এর পরবর্তী ভ্যালুগুলা মানে F0 এবং F1কে যোগ করে যোগফলটা আসবে। যেমন F0 এর ভ্যালু 0 আর F1 এর ভ্যালু 1, তো এই দুইটাকে যোগ করলে কিন্তু 1 হয়। এর পরবর্তীতে আমরা কি করব, এটাকে হচ্ছে কি যে যোগফলটাকে আমরা F1 এর মধ্যে রাখবো আর এর আগের ভ্যালুটাকে আমরা F0 করে দিব, আবার দুইটাকে যোগ করব। তখন হচ্ছে কি যে 1 1 যোগ করলে 2 হবে। আবার হচ্ছে কি যে আমরা ভ্যালুগুলো আবার চেঞ্জ করব, যে এরপরে এটাকে F0 করব, এটাকে F1 করব, আবার এদেরকে যোগ করলে হবে 3। এরপরে আবার এটাকে F0 এর মধ্যে রাখবো, এটাকে F1 এর মধ্যে রাখবো। ব্যাপারটা বুঝছেন? যে দেখেন F0 F1, প্রথমে আমরা F0 এর ভ্যালুটা 1 এর 0 করলাম, এটা হচ্ছে 1 করলাম, যোগ করলে কথা হবে 1। এখন আমি কি করলাম, আগে তো কি ছিল, F0 এর ভ্যালু 0, F1 এর ভ্যালু 1। এখন কি হবে, F0 এর ভ্যালুটা 1 হবে আর F1 এর ভ্যালুটা A1 হবে। এরপরে যদি আমরা এই দুইটাকে আবার যোগ করি, যে F0 এর ভ্যালু 1, F1 এর ভ্যালু 1, যোগ করলে কথা হবে 2। এখন আবার কি হবে, যে F0 এর ভ্যালুটা হয়ে যাবে কত, আগে যেটা 0 হয়ে গেছে এখন 1 হবে, আর 1 এর ভ্যালুটা হয়ে যাবে এটা 2, তার মানে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। তো আবার কি হবে, যে A1 এর জায়গাটা 2 আসবে আর A1 এর জায়গায় 3 আসবে, তাহলে 2 প্লাস 3 ইকুয়াল টু কত হবে 5। তাহলে আবার কি হবে, 1 এর জায়গায় 3 আসবে আর 2 এর জায়গায় 5 আসবে, তাহলে হচ্ছে কি 3 প্লাস 5 ইকুয়াল টু 8। এরপর হচ্ছে কি 2 এর জায়গায় 5 আসবে, 3 এর জায়গায় 8 আসবে, তাহলে 5 প্লাস 8 ইকুয়াল টু 13। দেখেন এই যে এই সিরিজটা দেখেন, যে প্রথমত তো আমাদের কত ছিল 0, এরপর 1, এরপরে 1 2 3 5 8 13, এই যে এই সিরিজটা এইভাবে হয়েছে। তো এখন এটাকে যখন আমরা প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করব তখন কীভাবে করব, তখন হচ্ছে কি আমরা F0 নামে একটা ভ্যারিয়েবল নিব, তার ভ্যালু হচ্ছে 1 দিলাম, 0 দিলাম, F1 নামে একটা ভ্যারিয়েবল দিব, তার ভ্যালু হচ্ছে 1 দিব। এরপরে আমরা প্রতিবারই যোগ করব এবং যোগ করার সাথে সাথে যে মানগুলো চেঞ্জ করে দিব। অর্থাৎ হচ্ছে কি কেমন হবে, যোগ করে আমরা ভ্যালুটা F1 এর মধ্যে রাখবো, F0 প্লাস F1 এর ভ্যালুটা যোগ করে F1 এর মধ্যে রাখবো। এরপর আমরা কি করব, F0 এর মধ্যে F1টা নিয়ে আসবো আর F1 এর মধ্যে Fটা নিয়ে আসবো। তো এই কাজটা আমাদের মূল কাজ হচ্ছে এইটা, যে সিরিজটা আমি আবার বলি, ফিবোনাচি সিরিজটা কেমন। প্রথম হচ্ছে কি 0 1 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 8 প্লাস 13 এভাবে চলতেই থাকবে। তো এখানে হচ্ছে কি যে আমাদের কয়টা এলিমেন্ট দরকার, যে আমি যদি প্রথম 5টা চাই তাহলে হচ্ছে কি যে n এর মান 5 দিলে তাহলে হচ্ছে প্রথম 5টা দেখাবে, যদি n এর মান যদি 8 দিই তাহলে প্রথম 8টা দেখাবে, 10 দিলে 10টা দেখাবে। তো ওই n এর মানটা দ্বারা বোঝানো হচ্ছে ওই সিরিজের কয়টা ভ্যালু আমি চাচ্ছি এটা। অ্যান্ড ভ্যালুগুলোকে প্রথম যে ভ্যালুটাকে সেটাকে আমরা F0 বলি, আর দ্বিতীয় যে ভ্যালুটা সেটাকে F1 বলি। তো প্রতিবারই ভ্যালুটা আসলে কীভাবে ক্যালকুলেট হয়, এরপরের ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট হবে, এরপরের ভ্যালুটা এভাবে কীভাবে ক্যালকুলেট হবে, এটা ক্যালকুলেট হয় এইভাবে, যে F ইকুয়াল টু F0 প্লাস F1। এরপর হচ্ছে এটাকে এক্সচেঞ্জ করতে হয় কীভাবে, যে F0 এর মধ্যে F1টা আসবে এবং F1 এর মধ্যে F2টা আসবে। তো এই যে সিম্পল কাজটা আমরা প্রোগ্রামের মাধ্যমে করব। তো এটার জন্য আমাদের ইটারেটর নিব, যে n এর ভ্যালুটা আমরা ইনপুট নিব, তারপরে একটা ফর লুপ নিব, i এর ভ্যালুটা হচ্ছে ইন্টিজার i এর ভ্যালুটা হচ্ছে কি 1 থেকে আমরা n পর্যন্ত চালাবো। এরপর হচ্ছে আমরা কি করব, যে ভ্যালুগুলো হচ্ছে কি যে প্রথমত আমরা যখন ডিপেন্ড করছিলাম তখন F0 এর ভ্যালু 0 দিয়ে দিছি, F1 এর ভ্যালু হচ্ছে কি 1 দিয়ে দিছি। এরপর হচ্ছে কি যে আমরা এখানে কি করব, যে মানগুলো ক্যালকুলেট করব। তো আমরা কি করব, যে F ইকুয়াল টু F0 প্লাস F1 এটা নিব। এরপর হচ্ছে কি যে আমরা অ্যাক্সেস করে নিব। তার আগে এখানে আমরা F0 এবং F1 এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে নিব। প্রত্যেকবারই হচ্ছে কি যে F0 এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তো এস আউট দিয়ে আমরা এখানে F0 এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিব, আর এখানে লিখব F0 ইকুয়াল টু F1 আর F1 ইকুয়াল টু F, এটা আমরা জাস্ট প্রিন্ট করে দিব।
তো এখন আমরা যদি নেটবিনসে চলে যাই, এগুলো সব কিছু আমি ডিলিট করে দিলাম, শুধু এন্টার আচ্ছা এন্টার দিই sc ডট নেক্সট ইন্ট ফর লুপ ইন্টিজার I equal to 1 I less or equal and I প্লাস প্লাস। তাহলে হচ্ছে কি যে এখানে আরেকটা কাজ আমরা করিনি, এখানে হচ্ছে দুইটা ভ্যালু আমরা নিই, একটা হচ্ছে ইন্টিজার f0 ইকুয়াল টু, আমরা প্রথম হচ্ছে কি f ইকুয়াল টু f0 প্লাস f1, তারপরে হচ্ছে আমরা কি করব, f0 এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিব। তাহলে sout f0 প্লাস এখানে একটা ট্যাপ সাইন দিয়ে দিই বা একটা স্পেস দিয়ে দিতে পারি। তো এটা আপনি যেটা মন চায় আপনি দিলেন, আর এটা পাশাপাশি বসাবো, তো এই জন্য হচ্ছে কি যে আমরা প্রিন্ট লাইন না দিয়ে প্রিন্টে দিব। এরপরে আমরা এখানে লিখব যে f0 ইকুয়াল টু f1 ইকুয়াল টু f, তো এভাবে চলতে থাকবে। তো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে এখানে দেখবেন যে n এর মানটা প্রথমে আমি চাচ্ছি যে প্রথম 10টা ভ্যালু, এই যে এখানে 10টা ভ্যালু চলে আসছে, 0 1 2 0 1 1 3 5 8 13 21 34 এভাবে চলে আসছে। তো অনেক সময় আবার অনেকে সিরিজের মধ্যে প্রথম জিরোটাকে কনসিডার করে না, তো কনসিডার যদি আপনি না করেন তাহলে এখানে যেখানে আপনি এই f0 দিচ্ছেন সেখানে আপনি f1 দেন। তো 1 দিয়ে দিলে তাহলে হচ্ছে কি যে আমাদের ভ্যালুটা শুরু হবে 1 থেকে, 1 1 2 3 5 8 এভাবে আসবে। তো এটাকে যদি এখন রান করেন দেখেন চলে আসবে। দেখেন আমি প্রথম যদি 10টা ভ্যালু যদি চাই, প্রথম 10টা ভ্যালু চাইলে দেখেন ওই জিরোটা বাদ হয়ে গেছে। তো এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে চান সেভাবে। তো জিরোটা আমার কাছে মনে হয় যে f0টা প্রিন্ট করা উচিত, কারণ জিরোটা তো সিরিজের একটা অংশ। তো এভাবে আপনি কাজটা করতে পারেন। আমরা এখন প্রাইম সংখ্যা কীভাবে বের করে বা প্রাইম সংখ্যার যে সিরিজগুলা বা কোনো একটা সংখ্যা যদি প্রাইম কিনা সেটা চেক করার জন্য একটা প্রোগ্রাম লিখব। তো সহজ কথা হচ্ছে কি যে প্রথমে আমরা একটু দেখব যে একটা সংখ্যা আমরা ইনপুট দেব, সেই সংখ্যাটা কি প্রাইম কি না এটা চেক করার জন্য একটা প্রোগ্রাম লিখব। তো আমরা একটু প্রথমে দেখি যে প্রাইম সংখ্যা আসলে কি। প্রাইম সংখ্যা হচ্ছে কোনো একটা সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটা নট প্রাইম, আর যদি ভাগ না যায় তাহলে হচ্ছে কি যে প্রাইম। অর্থাৎ হচ্ছে কি আপনি যদি একটা সংখ্যা যদি বলেন n, তাহলে 1 এবং n বাদে এটার মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো সংখ্যা দ্বারা যদি nকে ভাগ করা যায় তাহলে হচ্ছে কি সেটা প্রাইম না। যদি ভাগ করা না যায় তাহলে হচ্ছে প্রাইম। যেমন আপনি বলতে পারেন আমি n এর মানটা 10 দিলাম, তো 1 এবং 10 বাদে এর মাঝখানে কোনো সংখ্যা দ্বারা 10কে ভাগ যায় কিনা এটা দেখবেন। যেমন হচ্ছে কি 1 এর মধ্যে আমি 2 এবং 5 দ্বারা কিন্তু 10কে ভাগ করা যায়, তাহলে হচ্ছে কি যে তখন আমরা বলতে পারি 10টা হচ্ছে কি প্রাইম না। কিন্তু আমি যদি বলি যে 13, তাহলে 1 এবং 13 বাদে মাঝখানে আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু 13কে ভাগ যায় না, তাহলে তখন আমরা বলতে পারি 13 হচ্ছে কি প্রাইম নাম্বার। এখন এই প্রোগ্রামটা আমরা এখন জাভাতে করব। তার আগে একটু প্রসেসটা দেখে নিই। তার মানে কি আমরা এখানে বুঝতেছি যে i এর মান আমরা শুরু করব হচ্ছে 2 থেকে, মানে 1 যেহেতু বাদ তাহলে 2 থেকে হচ্ছে কি যে n থেকে 1 পর্যন্ত কম, তাহলে 2 থেকে যাবে কোথায় পর্যন্ত, n এর 1 কম, অথবা আমরা i এর মান লেস দেন n বলতে পারি, দুইটা কথাই একই। তো এটা দিয়ে আমরা প্রত্যেকবারই ভাগ করব। যেমন n এর ভ্যালুটাকে আমরা কি করব, i এর ভ্যালু দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগশেষ দেখব 0 কিনা। যদি 0 হয় তার মানে ভাগ হবে, নিঃশেষে ভাগ হবে, তখন এটাকে আমরা প্রাইম বলতে পারবো না, এটাকে নট প্রাইম বলে আমরা লুপ থেকে বের হয়ে যাব। আর যদি কখনোই যদি নট 0 হয় তাহলে এটাকে আমরা তখন প্রাইম বলবো। তো এই কাজটা করার জন্য আমরা জাভা প্রোগ্রামটা লিখব। প্রথম হচ্ছে কি আমরা একটা সংখ্যা ইনপুট নিব, তো সেই সংখ্যাটা কি হবে যে আমরা ইন্টিজার n বলতে পারি n। তো এই ভ্যালুটা আমরা ইনপুট নিলে তাহলে হচ্ছে কি যে নেক্সট ইন্ট, তারপর হচ্ছে ফর লুপ, এখানে ইন্টিজার i ইকুয়াল টু 2 i লেস দেন n, i এর ভ্যালু হচ্ছে 1 1 করে বাড়াবো। এখন আমরা এখানে দেখব ইফ n এর যে ভ্যালুটা সেই ভ্যালুকে i দ্বারা ভাগ করব, ভাগ করে ইকুয়াল যদি 0 হয় তাহলে হচ্ছে কি যে আমরা বলবো যে এটা ভাগ গেছে। তো যদি যায় তাহলে তখন কিন্তু আমরা এটাকে নট প্রাইম বলবো,
যে এটাকে নট প্রাইম, নট প্রাইম এস আউট, নট প্রাইম, নট প্রাইম। তো নট প্রাইম বলে আমরা কিন্তু আর চেক করার দরকার নেই। যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি আমাদের ভাগ যায় তাহলে কিন্তু এটা নট প্রাইম হয়ে গেছে, আর কোনো সংখ্যা দ্বারা আমাদের চেক করার দরকার নেই। এই জন্য আমরা এখান থেকে রিটার্ন করে একদম প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। আর যদি ভাগ না যায় তাহলে একদম লুপ থেকে বের হয়ে আসব। লুপ থেকে বের হয়ে আসে তারপরে যেহেতু হচ্ছে কি যে আমরা হচ্ছে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তার মানে লুপটা শেষ হয়েছে। তো লুপটা যেহেতু শেষ হবে তার মানে হচ্ছে এটা প্রাইম। আমি আবার বলতেছি, কোনো একটা সংখ্যা n, এখন n কি 1 অথবা n বাদে মাঝখানে যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি n কে ভাগ যায় মানে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে n সংখ্যাটি প্রাইম না। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কি যে 1 বাদ দিয়া 2 থেকে শুরু করে n এর আগ পর্যন্ত, n এর ভ্যালু যদি 10 হয় তাহলে 9 পর্যন্ত, এই 2 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা n কে কন্টিনিউয়াসলি ভাগ করে যাব। যদি কোনো একটা সংখ্যা দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ হচ্ছে কি n কে i দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তার মানে নিঃশেষে বিভাজ্য, আর নিঃশেষে বিভাজ্য হলে তাহলে সেটা আর প্রাইম থাকবে না। এই জন্য আমরা নট প্রাইম বলে দিব এবং প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। কিন্তু যদি কোনো সংখ্যা দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য না হয় তার মানে কি আমাদের লুপটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরেও কি সে কখনো ইফের ভিতরে ঢুকতে পারবে না। তো ইফের ভিতরে ঢুকতে না পারলে তার মানে রিটার্নও পাবে না, মানে এই মেসেজটাও প্রিন্ট হবে না আর রিটার্নও পাবে না। তাহলে হচ্ছে কি সে লুপ থেকে বের হয়ে আসবে, এসে তারপরে হচ্ছে সে বলবে যে প্রাইম। তাহলে সংখ্যাটা কি প্রাইম। তো এটা করে আপনি কি খুব সহজে আপনি সলভ করতে পারবেন। এখন হচ্ছে কি আমি যদি এটাকে রান করি তখন হচ্ছে আমি একটা সংখ্যা দিই, যেমন হচ্ছে আমি এর আগে যেহেতু 13 দিছি, 13 কি আমরা জানি যে প্রাইম, তো প্রাইম কি না দেখি, হ্যাঁ প্রাইম। কিন্তু আমি যদি 10 দিই, 10 কিন্তু প্রাইম না, কারণ 1 এবং 10 বাদে মাঝখানে যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে 2 এবং 5 দ্বারা কিন্তু 10 কে ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়। তো এই জন্য 10 কিন্তু প্রাইম না। তো আমরা 10 কি প্রাইম কিনা আমরা একটু চেক করি, এন্টার দিলাম, নট প্রাইম এটা দেখাচ্ছে। তো তার মানে আমাদের কাজ হয়ে গেছে। এখন দেখেন একটা সিম্পল কথা, আপনি একটা সংখ্যা যদি 100 বলেন, যে n এর ভ্যালু যদি 100 বলেন, তাহলে আমরা কি করব, মানে 2 থেকে 99 পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে চেষ্টা করব। কিন্তু এটা একটা লং প্রসেস। আমি যদি 1 লক্ষ বলি তাহলে হচ্ছে কি আপনি 2 থেকে শুরু করে 99,998 এই সবগুলো সংখ্যা দ্বারা একটা সংখ্যাকে ভাগ দিচ্ছেন। তা আমরা একটা সহজ কথা জানি, কোনো একটা সংখ্যাকে যদি ভাগ যায় সেটা হচ্ছে কি তার অর্ধেকের মধ্যেই যাবে, এর উপরে কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। কিন্তু আপনি 2 থেকে শুরু করে ওই সংখ্যার অর্ধেক পর্যন্ত, এরপরে কোনো একটা সংখ্যাকে কিন্তু আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, যাবে হচ্ছে কি যে এটার অর্ধেক অথবা তার নিচের যে কোনো সংখ্যা দ্বারা, এর উপরে কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যায় না। যেমন আপনি যদি বলেন যে 10কে কিন্তু 10-এর অর্ধেক 5, তাহলে যদি ভাগ যায় তাহলে 10-এর অর্ধেক 5-এর মধ্যে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে, এর উপরের সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেমন 10কে 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা ভাগ যাবে না। 100 যদি বলেন তাহলে হচ্ছে কি সর্বোচ্চ ভাগ যদি যাইতে পারে সেটা 50, মানে তার অর্ধেক। কিন্তু এর উপরে 51, 52, 53 এই সংখ্যাগুলা বা একদম 99 পর্যন্ত এদের কোনোটা দ্বারা ভাগ যায় না। তাহলে হচ্ছে কি আমি কি করতে পারি, যে আমাদের 100 যদি বলি, আমি 2 থেকে 99 পর্যন্ত নেওয়ার দরকার নেই, 2 থেকে 50 পর্যন্ত নিলেই হবে, 2 থেকে 50 পর্যন্ত নিলেই হবে। তো আমি এই 50 পর্যন্ত নিই। আমি দেখি এখানে হচ্ছে কি যে আমরা তাহলে n না দিয়ে আমরা দিতে পারি n ডিভাইডেড বাই 2, n ডিভাইডেড বাই 2। তখন i লেস দেন হবে না, i লেস অর ইকুয়াল হবে, লেস অর ইকুয়াল। তখন কিন্তু তাহলে হচ্ছে কি আমাদের যে এতক্ষণ পর্যন্ত ভাগ করছি সেটা একদম শেষ পর্যন্ত যাওয়ার দরকার নেই, অর্ধেক গেলেই এনাফ। অর্ধেক করে আমরা বুঝে ফেলবো যে এটা কি প্রাইম কি নট প্রাইম। তো এখন এটাকে যদি আমি রান করি, আগের ঠিক কাজটাই করি। যদি আমরা একটা সংখ্যা যদি 13 দিই, দেখেন প্রাইম বলতেছে, আবার যদি 10 দিই তাহলে দেখেন নট প্রাইম বলতেছে। তার মানে কি সহজ, কিন্তু কাজটা আমার অর্ধেকে চলে আসছে। হয়তো এটা আমরা দেখতেছি না, কিন্তু এটা প্রসেসর অনেক টাইম নিতেছে। হয়তো অনেক বড় প্রবলেম করলে তখন বোঝা যায়, কিন্তু একটা ছোটো প্রবলেমে আপনি হয়তো এটা রিয়েলাইজ করতে পারতেছেন না যে এটা যে আসলে খুব মানে জটিল একটা প্রসেস হয়ে যায় বা অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো এখন আরও একটা প্রসেসের কথা আমি একটু বলে রাখি। যেমন কোনো একটা সংখ্যাকে আপনি যদি বলেন, তাহলে হচ্ছে কি যে যদি একটা সংখ্যা যদি প্রাইম হয় বা প্রাইম না হয়, সেটার কিন্তু রুটের মধ্যেই কিন্তু হয়ে যায়। যেমন হচ্ছে কি আপনাকে বললাম যে 10, আমরা বললাম যে 10-এর অর্ধেকের মানে 10-এর অর্ধেক 5-এর নিচের সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ যায়, কিন্তু এর উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ কখনো যাবে না। যদি ভাগ যাওয়ার হয় তাহলে তার অর্ধেক বা তার ছোট সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে, এর উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে না। এখানে 10কে কিন্তু 2 দ্বারা ভাগ যায়, আবার 5 দ্বারা ভাগ যায়। এখন আমাদের কিন্তু
এটাকে 10কে যদি আমরা রুট করি তাহলে 3 পয়েন্ট সামথিং এরকম একটা মানে 3 পয়েন্ট কিছু একটা আসতেছে। এখন এখানে কিন্তু আমাদের যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা যদি নিঃশেষে ভাগ যায় তাহলে কিন্তু আমরা এটাকে নট প্রাইম বলে ফেলবো। তো আমাকে কিন্তু আমাদের যদি কোনো একটা সংখ্যা যদি 2 দ্বারা মানে ভাগ যায়, এটাকে 5 দ্বারা ভাগ যায়, তো 5 দ্বারা চেক করাতে আমার প্রয়োজন নেই। আমি 2 দ্বারা ভাগ হলে তখনই আমরা নট প্রাইম বলতেছি, তাহলে 5 দ্বারা আবার চেক করাতে কোনো প্রয়োজন নেই। এখন 5 সংখ্যাটা কত? 5 সংখ্যাটা হচ্ছে কি যে 3-এর ছোট। তো এটাকে যদি রুট করি, অর্থাৎ হচ্ছে আমি এই কথাটা বোঝাইতে চাইছি যে কোনো একটা সংখ্যার যদি আপনি বর্গমূল করেন, যদি এটা যদি মানে কোনো একটা সংখ্যা দ্বারা যদি ভাগ যায়, সেটা কিন্তু তার বর্গমূলের ছোট সংখ্যাগুলো দ্বারাই মানে ভাগ যাবে, এর উপরেরগুলো আর চেক করার দরকার নেই। তো আপনি যদি যেমন 100 বলেন, 100 সংখ্যাটাকে কিন্তু অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন 100কে আমরা লিখতে পারি 2 গুণ 50 বলতে পারি, 4 গুণ 25 বলতে পারি, 5 গুণ 20 বলতে পারি, তারপর হচ্ছে কি যে তারপরে আমরা বলতে পারি 10 গুণ 10 বলতে পারি। এখানে আমি যদি কোনো একটা সংখ্যা 100কে যদি আমি 2 দ্বারা ভাগ যাই, তাহলে আমি 50 দিয়ে চেক করার তো প্রয়োজন নেই। 4 দ্বারা ভাগ গেলে 25 দ্বারা চেক করার দরকার নেই, 5 দ্বারা গেলে 20 দ্বারা চেক করার দরকার নেই, 10 দ্বারা গেলে এই 10 দ্বারা আবার চেক করার প্রয়োজন নেই। তাহলে এই যে 2, 4, 5 এই 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা প্রাইম কি নট প্রাইম। তাহলে এই সংখ্যাগুলো কোথায় থেকে পাবো? এই ছোট সংখ্যাগুলো যদি আপনি বের করতে চান, আপনি কি করবেন? ওই 100কে যদি আমি স্কোয়ার রুট করি, তখন কিন্তু আমাদের 10 আসে। এই 10-এর ছোট অথবা সমান, এই সংখ্যাগুলো কিন্তু 10-এর ছোট অথবা সমানের মধ্যেই পড়ে। তো এই জন্য আপনার প্রসেসটা আরও ছোট হয়ে আসছে। আগে যেমন হচ্ছে কি যে অনেক বিশাল থেকে অর্ধেক করে ফেলছি, এখন বর্গমূল করে অনেক কমে ফেলছি। তো এটা করলে তখন আপনার প্রসেসটা মানে অনেক বেশি ফাস্ট হবে এবং আপনার প্রসেসিং স্পিডটা অনেক বেশি বাড়বে। অর্থাৎ হচ্ছে কি যে আপনার যেহেতু প্রসেসিং স্টেপগুলো কমে যাচ্ছে, তার মানে অনেক দ্রুত আপনি হচ্ছে কি রেজাল্টটা পাবেন। তো এই কাজটাও আমরা হচ্ছে কি যে এখানে অ্যাপ্লাই করতে পারি, সেই জিনিসটা আমরা এখানে করে ফেলি। অর্থাৎ হচ্ছে কি আমরা এখানে n না দিয়ে আমরা দিতেছি ম্যাথ ডট স্কোয়ার রুট ডিভাইডেড বাই 2 দেওয়ার দরকার নেই, ডিভাইডেড বাই 2 হয়ে গেছে। তো এটা হয়তো দেখা যাচ্ছে আপনার স্বাভাবিক চোখে কিন্তু রিয়েলাইজ করতে পারতেছেন না যে হয়তো যে এটা যে অনেক ফাস্ট কাজটা হয়ে গেছে। আগের মতো 13 দি প্রাইম, দেখেন কাজটা কিন্তু আগের মতো রেজাল্ট একই রকম দিচ্ছে। যে আমি 10 দিলে নট প্রাইম, আমি যদি 5 দিই প্রাইম। এখন আমরা দেখব একটা সংখ্যাকে যে এটাকে রিভার্স করে লেখা। যেমন আপনি যদি কোনো একটা সংখ্যা যদি 123 বলেন 1 2 3, এটাকে রিভার্স করে লিখতে হয় 3 to 1 মানে 321। তো এই কাজটা আপনি কীভাবে করবেন? তো এই কাজটা করার জন্য আমরা কীভাবে কোন প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখাবো। আপনি প্রথমে একটা সংখ্যা নেবেন, তো সংখ্যা থেকে হচ্ছে কি যে প্রত্যেকটা ডিজিট বের করে ফেলবেন। তো ডিজিট আসলে কীভাবে বের করে? যেমন হচ্ছে কি আমরা কোনো একটা সংখ্যা কিন্তু 10-এর গুণিতক হারে কিন্তু এই সংখ্যাগুলো একটার সাথে একটা কানেক্টেড। তো আমি যদি প্রত্যেকবারে যদি 10 দ্বারা ভাগ করি এবং একটা ডিজিট যদি আমি বাদ দিই, তাহলে হচ্ছে কি সবগুলো ডিজিট কিন্তু আলাদা হয়ে যাবে। তো মানে জিনিসটা কেমন আমি একটু দেখাই। যেমন আপনি একটা সংখ্যা হচ্ছে ইনপুট নিলেন, আচ্ছা নিলাম, এরপরে আমি ফর দ্বারা চেক করলাম বা এখানে ওয়াইল দ্বারা চেক করলাম, ওয়াইল। তো এখানে হচ্ছে কি যে আমাদের n এর ভ্যালুটা ইজ নট ইকুয়াল টু যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতেই থাকবে। এরপরে 0 যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে চলতেই থাকবে। আমরা প্রতিবারে কি করব? 10 দ্বারা ভাগ করব। অর্থাৎ হচ্ছে কি যে এখানে দেখেন আমি নতুন একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে কি যে নাম দিলাম হচ্ছে কি r, ঠিক আছে r। তো n ডিভাইডেড বাই আমি প্রতিবারই 10 করব। 10 করলে r এর ভ্যালুটা চলে আসবে। এই r এর ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে দিব। তো প্রিন্ট করে দিলে তখন হচ্ছে কি যে আমাদের r এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিলাম এবং r এর ভ্যালুটা নেওয়ার পরে আমরা ওই ভ্যালুটা আমরা ওই ডিজিটটা আমরা বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে দেওয়া মানে কি? বাদ দিয়ে দেওয়া মানে হচ্ছে n এরকে 10 দ্বারা ভাগ করে শুধু ভাগফলটা রাখবো। তো তার মানে কি আমরা এখানে n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10। আমি যদি এখন এটাকে রান করি তাহলে কেমন হবে? আমি যদি মনে করেন একটা সংখ্যা হচ্ছে 152 দিলাম, 152-এর মধ্যে আমরা ডিজিট আছে 152। তো এখানে আমি যদি প্রতিবারই 10 দ্বারা ভাগ করলাম, যেমন হচ্ছে কি 152, তো প্রথমে 10 দ্বারা ভাগ করলাম, ভাগশেষটা হচ্ছে 2, তো 2টা আলাদাভাবে লিখে দিলাম এবং সেটাকে আবার 10 দ্বারা 152কে 10 দ্বারা মানে ওইটা হচ্ছে কি করলাম যে ভাগশেষটা বের করলাম আর আরেকটা হচ্ছে ভাগফলটা বের করলাম। ভাগশেষটা হবে 2 আর ভাগফল হবে 15। তো এই 15 ভাগফল যেটা সেটাকে আবার n এর মধ্যে স্টোর করলাম। তাহলে n এর মধ্যে আগে যে 152 ছিল সেটা এখন থাকবে না, এখন হবে 15। এরপর 15কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, ভাগশেষ হবে 5
আর ভাগফল হবে 1। এরপরে ওই 1টা ভাগফল যেটা 1 এটাকে এখন n এর মধ্যে স্টোর করব। তাহলে n এর মধ্যে আগে যে 15 ছিল এখন কিন্তু 1 আছে। এই n কে আবার 10 দ্বারা ভাগ করব। এখন কিন্তু ভাগশেষ আসবে 1 আর ভাগফল কিন্তু কিছুই আসবে না, 0 আসবে। তো এখন এই n এর মধ্যে আবার ওই 0টা স্টোর করব। তো n এর মান যখন 0 হয়ে যাবে তখন আমরা আর লুপের ভিতরে ঢুকবো না, যেটা হচ্ছে আমরা লুপের শুরুতে বলছিলাম n ইজ নট ইকুয়াল টু 0। যদি n এর ভ্যালু যদি 0 না হয় তাহলে লুপের ভিতরে ঢুকবে, আর যদি n এর ভ্যালু 0 হয় তাহলে হচ্ছে কি যে n এর ভিতরে ঢুকবে না। তো এই কাজটা করব। তো এখন যদি আমি 152 দিচ্ছি, এখন আমাদের রেজাল্টটা কি আসবে? n এর প্রথমে 2 আসবে, তারপরে হচ্ছে কি 5 আসবে, তারপর 1 আসবে, এটাই। তো আমরা যে এন্টার দিই দেখেন চলে আসছে 2 5 1। তো আমাদের ডিজিটগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি যদি রিভার্স করে লিখতে চাই তাহলে হচ্ছে কি আমরা যেমন হচ্ছে কি যে n এর ভ্যালু 152 থেকে 15, 15 থেকে 1, 1 থেকে 0 এটা করছি। তো আমরা কিন্তু প্রতিবার এই কাজটা করছি কীভাবে, যে n কে 10 দ্বারা ভাগ করে করে ভাগফলটা রাখছি। তো আমি যদি প্রতিবারই ওই যে সংখ্যাগুলো আমরা ডিজিটগুলো আলাদা করতেছি ভাগশেষটা এটাকে 10 দ্বারা গুণ করি, আর সংখ্যা যেটা হচ্ছে কি স্টোর করবো সেটাকে 10 দ্বারা গুণ করব এবং ভাগশেষ যেটা পাবো সেটাকে যোগ করব, তাহলে তো আমাদের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যে রিভার্স ভ্যালুটা। তো সেটা কিভাবে হয় হয়তো শুনে একটু কঠিন মনে হচ্ছে, আমরা কাজটা করে দেখি। আমরা যদি রিভার্স ভ্যালু নিতে চাই তো আমরা এবার কি করলাম দেখেন, রিভার্স ভ্যালু তো রিভার্স ভ্যালুটাকে আমরা ইন্টিজার নাম দিলাম ইন্টিজার। প্রথম হচ্ছে কি আমরা এখানে আরেকটা কাজ করিনি, রিভার্স ভ্যালুটাকে এখানে ডিক্লেয়ার করি রিভার্স ভ্যালু। এটা হচ্ছে কি আমরা প্রথমে 0 করে রাখলাম, এরপর এখানে ডিক্লারেশনটা বাদ দিয়ে দিলাম। এখানে প্রতিবারই কি হবে, রিভার্সের সাথে 10 গুণ হবে আর রিমাইন্ডার যে ভ্যালুটা আর এর যে ভ্যালুটা এটা যোগ হবে। এটা আমরা কেটে দিই, এটা আমাদের প্রিন্ট করার দরকার নেই। সর্বশেষ আমরা যখন লুপটা শেষ হয়ে যাবে তখন আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করলে তখন হচ্ছে কি যে আমরা কি প্রিন্ট করব, রিভার্স ভ্যালুটা প্রিন্ট করব, রিভার্স থেকে প্রিন্ট করব। তো প্রিন্ট হয়ে গেল। তো এখন যদি আমরা প্রিন্ট করি তখন কিন্তু আমাদের 152 দিলে কিন্তু 251 আসবে, মানে উল্টা আসবে। তো আমি এখন যদি রান করি দেখেন 152 দিলাম, এটাকে এন্টার করলে হচ্ছে কি 251 আসতেছে। তো আমি যদি মনে করেন আমি একটু বড় সংখ্যা দিলাম 1 2 3 4 এটা দিলাম, তাহলে আসবে 4 3 2 1, উল্টাটা আসবে 4 3 2 1। তো এটা কীভাবে করছি বারবার আবার বলতেছি, এটা হচ্ছে কি যে আমরা একটা হচ্ছে ভাগশেষ বের করলাম আর একটা হচ্ছে ভাগফল বের করলাম। আমাদের n ভ্যালুটা প্রতিবারই কি হচ্ছে 10 দ্বারা ভাগশেষ করে একটা ডিজিট বের করে ফেলতেছি আর সেটাকে ভাগফল করে n এর ভ্যালুটা ছোটো করতেছি, এদিক দিয়ে ছোটো করতেছি আর ওই দিক দিয়ে রিভার্স ভ্যালুতে কি করতেছি, প্রতিবারে রিভার্স ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে 10 দ্বারা গুণ করতেছি এবং যেটা আমরা আর এর মানটা পাইতেছি রিমাইন্ডার, ওই রিমাইন্ডার ভ্যালুটাকে যোগ করতেছি। তাহলে হচ্ছে কি রিভার্স ভ্যালুটাকে যেটা স্টোর আছে সেটা প্রথমে আমরা 0 দ্বারা স্টোর করলাম, তারপরে 10 দ্বারা গুণ করতেছি, গুণ করার পরে আর কি করতেছি, যোগ করতেছি। তো যোগ করে তারপরে হচ্ছে কি যে এইভাবে হচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত লুপ চলবে ততক্ষণ পর্যন্ত এইভাবে চলবে, শেষে রিভার্সের ভ্যালুটা প্রিন্ট করতেছি। তো আপনারা চাইলে এই কাজটা যেটা হচ্ছে আমরা 8টা নিচে আর নেওয়ার দরকার নেই, আপনি চাইলে হচ্ছে আর এর জায়গায় n এই জিনিসটা আপনি এখানে বসাই দিতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার প্রোগ্রামটা আরও ছোটো হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমি কমেন্টস আউট করে দিলাম দেখেন। তাহলে রিভার্স ইকুয়াল টু রিভার্স গুণ 10 যোগ 10 ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই 10, মডুলাস 10। তো এটা রিভার্সে থাকবে আর n এর মানটা একবার কমতে থাকবে। তাহলে ব্যাপারটা দেখেন, রিভার্সের ভ্যালু প্রথমে 0 ছিল, সেখান থেকে কি সে বাড়তেছে। n এর ভ্যালু কি হচ্ছে, প্রথমে যা ছিল তা থেকে প্রতিবারই একটা ডিজিট সে হারাচ্ছে। যেমন আমি যদি 1 2 3 4 1234 এটা বলি, তাহলে প্রতিবারই সে একটা ডিজিট কি করতেছে, হারাই, তারপর সে ছোটো হইতে একসময় 0 হয়ে যাচ্ছে আর ও বড় হইতে কি হচ্ছে যে একদম পরিপূর্ণ হচ্ছে, যে অর্থাৎ এখানে যে ডিজিটগুলো আছে সবগুলো ডিজিট ওখানে যাচ্ছে, তবে উল্টাভাবে যাচ্ছে। এখান থেকে যেমন 1 2 3 4 যদি বলি তাহলে এখান থেকে 4 হারাচ্ছে, ওখানে 4 অ্যাড হচ্ছে, এখান থেকে 3 হারাই ফেলতেছে, এটা 4 এর পিছনে 3 যাচ্ছে, তারপর হচ্ছে কি যে এখান থেকে 2 যাচ্ছে, এখানে 2 অ্যাড হচ্ছে, তারপর 4 3 2, তারপর এখান থেকে 1 যাচ্ছে, তারপর ওখানে যে 1 হইতেছে। তো এখানে প্রতিবারই ডিজিট হারাইতে n এর ভ্যালুটা একসময় 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে লুপটা আমাদের স্টপ হয়ে যাবে। আর যখন হচ্ছে কি সবগুলো ডিজিট এখান থেকে চলে যাচ্ছে আর রিভার্সে যে এগুলো একটার পর একটা অ্যাড হওয়ার পরে আমরা রিভার্সের ভ্যালুটা পাবো হচ্ছে কি n এর যে ভ্যালুগুলো আছে সেগুলোর উল্টাটা পাচ্ছি। তো সেই উল্টা ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি।
খুব সিম্পল একটা কাজ। এ ছিল আমাদের কন্ট্রোল স্টেটমেন্টের মানে এক্সাম্পল প্রোগ্রাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।